वेलकम स्टूडेंट्स। आज के আমরা করব রাসায়নিক বন্ধন, আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধন, আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড। আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন পড়তে হলে আমরা প্রথমেই জানবো রাসায়নিক বন্ধন সম্পর্কে। রাসায়নিক বন্ধন কি? রাসায়নিক বন্ধন হচ্ছে যে তোমার একটা অণুর মধ্যে তোমার সে অণু মৌলিক অণু বা যৌগিক অণু হতে পারে, কোনো অণুর মধ্যে বা কোনো জোটবদ্ধভাবে আয়নের মধ্যে যে বিভিন্ন পরমাণুগুলো থাকে, একই পরমাণু হতে পারে। যদি মৌলিক অণু হয় তাহলে একই পরমাণু হবে, যদি যৌগিক অণু হয় তাহলে ভিন্ন পরমাণুগুলো হবে। এই বিভিন্ন পরমাণু জোটবদ্ধভাবে যে থাকে, হ্যাঁ, জোটবদ্ধভাবে থেকে যে মৌলিক অণু বা যৌগিক অণু গঠন করে বা কোনো আয়ন, হ্যাঁ, যেমন ধর সালফেট আয়ন, হ্যাঁ, এরকম জোটবদ্ধভাবে কোনো আয়ন গঠন করে যে বন্ধনের মাধ্যমে, সেই বন্ধনটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটি কি বলবো আমরা? আচ্ছা, তার আগে বলি রাসায়নিক বন্ধন সাধারণত তিন প্রকার হতে পারে। একটা হচ্ছে আয়নীয় বন্ধন, আয়নীয় বন্ধন। দুই নম্বর হলো সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। আর একটা তিন নম্বর হচ্ছে অসমযোজী বন্ধন। আচ্ছা, তো আমরা রাসায়নিক বন্ধন তো বললাম যে অণুগুলোর মধ্যে মৌলিক অণু বা যৌগিক অণুর মধ্যে পরমাণুগুলো যে জোটবদ্ধ অবস্থায় থাকে যে বন্ধনের সাহায্যে, সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধন গঠিত হবে কিভাবে? আয়নীয় বন্ধন হতে পারে, সমযোজী বন্ধন হতে পারে, অসমযোজী বন্ধন হতে পারে। এবার দেখো, যে কোনো পরমাণুর একটা ধর্ম হচ্ছে অক্টেট পূর্ণ করা। অক্টেট পূর্ণ করা, অক্টেট সূত্রটা কি? যে কোনো পরমাণুই তার বাইরের সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন নিয়ে মানে নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস আছে, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। অর্থাৎ যে কোনো পরমাণু তার যোজ্যতা কক্ষে বা সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন রাখতে চায়। বুঝতে পারছো? আচ্ছা, যেমন ধরো সোডিয়াম পরমাণুর বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে কত? 11। তার মানে ইলেকট্রন আছে 11। হ্যাঁ, তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 2 8 1। কে কক্ষপথে দুটো, এল কক্ষপথে 8টা, এম কক্ষপথে একটা ইলেকট্রন। এই যে বাইরের কক্ষপথের এই একটা ইলেকট্রন, তখন সোডিয়াম কি চাই? এই ইলেকট্রনটাকে বর্জন করে দিতে চায়। বর্জন করে তাহলে মানে নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস আছে নিয়ন, তার ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। এটা যে কোনো পরমাণুই ইলেকট্রন বর্জন বা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে অথবা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে কি চায়? পার্শ্ববর্তী যে নিষ্ক্রিয় গ্যাস আছে তার ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে। এই পার্শ্ববর্তী অর্থাৎ পাশে, এটাকে বলে অক্টেট সূত্র। অক্টেট কেন? কেন কি বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন করতে চায়, কিন্তু তার আগে নিষ্ক্রিয় মৌল আছে। নিয়ন হচ্ছে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, কিন্তু তার আগে হিলিয়াম আছে। সেই জন্য হাইড্রোজেন, লিথিয়াম এই মৌলগুলো বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন করতে চায়, ওটাকে দ্বৈত সূত্র বলে। আর হচ্ছে যে পরমাণুর যে বাইরের কক্ষপথে বা যোজ্যতা কক্ষপথে বা সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন গঠন করা, 8টি ইলেকট্রন অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের যে প্রবণতা, এটাকে বলা হয় অক্টেট সূত্র। ঠিক আছে? তাহলে অক্টেট সূত্র আর একটা হলো দ্বৈত সূত্র। দ্বৈত সূত্র, অক্টেট সূত্র যে কোনো পরমাণুর ক্ষেত্রেই প্রযোজ্য। আর দ্বৈত সূত্র হচ্ছে লিথিয়াম, হাইড্রোজেনের আশেপাশে যে মৌলগুলো আছে, লিথিয়াম মানে হিলিয়ামের আশেপাশে, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, এগুলো হচ্ছে তোমার হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। তাহলে রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটা কি? রাসায়নিক বন্ধন কাকে বলে? এরকম পরীক্ষায় যদি প্রশ্ন আসতে পারে, তাহলে রাসায়নিক বন্ধন কাকে বলে, তাহলে সংজ্ঞাটা লিখবে কিভাবে? এরকম: যোজ্যতা কক্ষে ইলেকট্রন গ্রহণ বা বর্জন অথবা যোজ্যতা কক্ষে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পরমাণুগুলির সর্বশেষ কক্ষে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের ফলে সৃষ্ট আকর্ষণ বলকে রাসায়নিক বন্ধন বলে। বুঝতে পারলে? তাহলে এটা হলো রাসায়নিক বন্ধনের সংজ্ঞা। লিখে নাও রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটা। রাসায়নিক বন্ধন তাহলে কত প্রকার বললাম? 3 প্রকার হতে পারে: আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন। আমরা প্রথমে আয়নীয় বন্ধন পড়ব।
তাহলে আয়নীয় বন্ধন কখন হবে? আয়নীয় বন্ধন যদি তোমার হয়তো কিছু যৌগ তোমাকে দিয়ে দিয়েছে, দিয়ে হয়তো বলবে যে এগুলোর মধ্যে কোনটা আয়নীয় বন্ধনই থাকবে এবং সব কোনটাতে সমযোজী বন্ধন হবে। যদি পৃথক করতে বলে তাহলে একটা টিপস মনে রাখো, সবসময় দেখবে যে ধাতু এবং অধাতুর মধ্যে যখন যৌগ আছে মানে গঠন হবে তখন সেক্ষেত্রে আয়নীয় বন্ধনই কিন্তু হবে। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, মেটাল এবং নন মেটাল। সোডিয়াম ক্লোরাইড NaCl, এখানে সোডিয়ামটা কি ধাতু। তোমরা পর্যায় সারণী করেছো, পর্যায় সারণী তোমার প্রথম শ্রেণীতে যে মৌলগুলো আছে সেগুলো সব ধাতু প্রথম শ্রেণী। তাহলে এটা কি সোডিয়াম হলো ধাতু। তাহলে যখন এটা আর এটা হলো অধাতু, যখন এই ধাতু এবং অধাতু নিয়ে যৌগ গঠন হবে সেগুলোকে চিহ্নিত করে দিবে যে এগুলো হচ্ছে আয়নীয় বন্ধন বা আয়নীয় যৌগ। এগুলো ক্ষেত্রে আয়নীয় বন্ধন কার্যকরী হবে বা এই যৌগটা হলো আয়নীয় যৌগ। তাহলে ধাতু আর কি হবে? অধাতু। ধাতু আর অধাতু নিয়ে যে যৌগ গঠিত হবে সেগুলো কিন্তু আয়নীয় যৌগ। NaCl, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। ধাতু আর অধাতু মানে সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ। এই আয়নীয় যৌগ বা আয়নীয় বন্ধন গঠন হওয়ার শর্ত কি? তাহলে সাধারণত ধাতব মৌলগুলোর ক্ষেত্রে বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? কখনো একটা, দুটো বা ম্যাক্সিমাম তিনটে ইলেকট্রন এরকম থাকে বাইরের কক্ষপথে। তখন এই ধাতব পরমাণুগুলোর ইলেকট্রন বর্জনের প্রবণতা দেখা যায়। ইলেকট্রন বর্জন করে তোমার নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেই নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টা করে। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইডের গঠনটাই আলোচনা করি। তাহলে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে আয়নীয় যৌগ সম্পর্কে তোমাদের ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হয়? সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি? 281, K কক্ষপথে দুটো, L কক্ষপথে 8টা, আর তারপরে হচ্ছে M কক্ষপথে 1টা। তাহলে বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। তাহলে শুধুমাত্র এই একটা ইলেকট্রনের জন্য আলাদা আর একটা মানে কক্ষপথ সোডিয়ামকে লাগছে। সেই জন্য সোডিয়ামের সবসময় একটা মানে টেন্ডেন্সি থাকে ওই একটা ইলেকট্রনকে বর্জন করে দিয়ে সুস্থিত মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তো সোডিয়ামের পাশেই হচ্ছে নিয়ন। তো নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে হলেও এই একটা ইলেকট্রনকে বর্জন করে দিতে হবে। তাহলে এই একটা ইলেকট্রন বর্জন করে দিলে তখন এটা হয়ে যাবে, আচ্ছা, Na+ হয়ে যাবে। একটা ইলেকট্রন -E, একটা ইলেকট্রন যদি বর্জন করে দেয় তাহলে এটা কি হয়ে যাবে? Na+ হয়ে যাবে। এদিকে ক্লোরিন দেখো, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কেমন? ক্লোরিন হচ্ছে 287। তাহলে এখানে দেখো বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন। তাহলে ক্লোরিন যদি আর একটা ইলেকট্রন পায় তাহলে তার যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আছে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে 288, অর্থাৎ বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যাবে এবং এটা সুস্থিত হয়ে যাবে। তাহলে ক্লোরিন তখন কি করবে? ইলেকট্রন কোথাও থেকে একটা ইলেকট্রন গ্রহণ করার, একটা ইলেকট্রন অর্জন করার প্রবণতা থাকে ক্লোরিনের। তো সোডিয়াম যখন এই ইলেকট্রনটা বর্জন করছে, এই ইলেকট্রন যখন বর্জন করছে, ক্লোরিন তখন ওই ইলেকট্রনটা এটা বর্জন করে দিল, আর ক্লোরিন তখন ওই ইলেকট্রন গ্রহণ করে নিল। তাহলে ক্লোরিন যদি ইলেকট্রন গ্রহণ করে নিবে, তাহলে +E ইলেকট্রন গ্রহণ করে নিবে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করে, যদি ইলেকট্রন বর্জন করে সেটা কি হবে? Na+ আয়ন হয়ে যাবে। আর ইলেকট্রনটা বর্জন করে সোডিয়াম ইলেকট্রন বর্জন করলো, Na+ হলো। ওই বর্জিত ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করে নিল, ক্লোরিন গ্রহণ করে নিয়ে Cl- হলো। তাহলে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন হয়ে গেল। তাহলে এই ক্যাটায়ন একটা প্লাস আয়ন একটা মাইনাস আয়ন, এই দুটোর মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে এবং এই দুটো বিক্রিয়া করে তখন সোডিয়াম ক্লোরাইড যৌগটি, সোডিয়াম ক্লোরাইড অণু গঠন করে। Na+ Cl- হয়ে গেল NaCl। এবার পরীক্ষায় প্রশ্ন কিভাবে পড়ে যে ইলেকট্রন ডট গঠনের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড অণু তড়িৎযোজী না সমযোজী দেখাও, এরকম থাকবে। তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে করবে? এমন করে করো, Na, হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসটা এখানে এরকম লিখে দিবে। পুরো কোশ্চেনটা আমি লিখে দিতে হবে নাকি? ইলেকট্রন ডট সাহায্যে NaCl তড়িৎযোজী না সমযোজী
ব্যাখ্যা করো, মানে কোনটা হবে, তৈজসী যৌগ নাকি সমযোজী যৌগ? তৈজসী না সমযোজী যৌগ? ব্যাখ্যা করো, এমন টাইপের কোশ্চেন হতে পারে। তাহলে সেক্ষেত্রে কি করবে, সোডিয়াম এবং ক্লোরিন ইলেকট্রন ডট, ইলেকট্রনটা আগে ইলেকট্রন বিন্যাসটা দেখাবে, শুধুমাত্র বাইরের কক্ষপথের ইলেকট্রনটা দেখাবে। তাহলে আমরা Na লিখলাম, বাইরের কক্ষপথের ইলেকট্রন কটা, একটা ইলেকট্রন সোডিয়ামের, আর এর নিচে ইলেকট্রন বিন্যাসটা লিখে রাখবে 281 প্লাস ক্লোরিন। ক্লোরিনের বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন, এটাকে একটু আলাদা চিহ্ন করে দাও, তাহলে এইটা যখন আসবে তখন বোঝা যাবে, 2, 7টা, 6টা, 7টা, ঠিক আছে। এটার ইলেকট্রন বিন্যাস হলো 287। তাহলে বাইরের কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য দেখো সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করতে হবে, তাহলে এই একটা মাইনাস হয়ে যাবে, 28 হলো, অর্থাৎ অক্টেট পূর্ণ হলো। সেরকম ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে এখানে 288 হয়ে যাবে, অর্থাৎ অক্টেট কমপ্লিট হবে এবং ইলেকট্রনটা সুস্থির হবে। আচ্ছা, তাহলে ইলেকট্রন সোডিয়াম কি করবে, ইলেকট্রন বর্জন করবে, তাহলে বর্জিত ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করবে। আগে চিহ্নিত চিত্রটা দিয়ে তারপরে তখন ব্যাখ্যাটা লিখবে, এইভাবে চিত্রটা দেবে। এনে হলো দিয়ে, তাহলে এনে ইলেকট্রন দিয়ে দিল, তাহলে এটা কেমন হলো, এনে প্লাস হয়ে গেল, আর প্লাস ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে ক্লোরিন হয়ে গেল মাইনাস, এনে প্লাস লেখো, এনে প্লাস, আর ক্লোরিনের তাহলে 8টা ইলেকট্রন হয়ে গেল, 7টা ওর আগে থেকেই ছিল, এগুলো আগে থেকেই ছিল, আর এখন যে ইলেকট্রনটা এলো সেটা ধরো ডট দিয়ে দেখালাম। তাহলে ক্লোরিনে একটা ইলেকট্রন এলো, তাহলে ক্লোরিনটা কি হলো, মাইনাস হলো। তাহলে আমরা জানি প্লাস এবং মাইনাস আয়ন পরস্পরের সঙ্গে তীব্রভাবে স্ট্রং একটা বন্ধন, এখানে মানে আকর্ষণ বল ক্রিয়া করবে। এই আকর্ষণ বলের জন্য সোডিয়াম এবং ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড NaCl গঠন করবে। তো এই হলো চিত্র, চিহ্নিত চিত্র। চিহ্নিত চিত্র দেবে, কিভাবে বর্ণনা করবে সেটাও আমি লিখে দিচ্ছি। এইভাবে ইলেকট্রন ডট গঠনের মানে চিত্রটা করে নিয়ে এইভাবে ভাষায় লিখে দেবে। ভাষাটা কি লিখে দেখো, লিখবে যৌগ গঠনকালে সোডিয়াম পরমাণু তার সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনটি বর্জন করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস 28 প্রাপ্ত হয় এবং Na+ আয়ন গঠন করে। ক্লোরিন পরমাণু মানে যেটা বর্জন করলো সেই ইলেকট্রনটাই ক্লোরিন গ্রহণ করছে, সেজন্য লিখবে ক্লোরিন পরমাণু ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে 288 নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের প্রাপ্ত হয় এবং ক্লোরিন আয়ন গঠন করে। বিপরীত তড়িৎযুক্ত, বিপরীত তড়িৎযুক্ত কেন, কারণ হচ্ছে সোডিয়াম দেখো Na+ হয়েছে, তাহলে লিখবে বিপরীত তড়িৎ যুক্ত Na+ ও ক্লোরাইড, এটা সোডিয়াম আয়ন, হ্যাঁ Na+ হচ্ছে সোডিয়াম, এখানে আগে সোডিয়াম লেখো দিয়ে Na+ লিখবে, সোডিয়াম ব্র্যাকেটে লেখো Na+ ও ক্লোরাইড Cl- পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু লেখাটা লিখবে, লেখাটা খুব ভালো করে বুঝে না, যে কোনো তড়িৎযোজী যৌগের লেখাটা এমন করে করবে, প্রথমে ইলেকট্রন ডট গঠন, এটা হলো ইলেকট্রন ডট গঠন এমন করে দেখাবে, তারপরে তখন এইভাবে বর্ণনাটা করে নেবে। আচ্ছা, এটা হলো সোডিয়াম ক্লোরাইড। চলো আরেকটা দেখাই, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়ে একটা দেখাই, এটা লিখে নাও পুরোটা ভাষাটা। আচ্ছা, লিথিয়াম হাইড্রাইডের গঠন দেখো, লিথিয়াম হাইড্রাইড, হ্যাঁ কি বললাম,
যে তড়িৎযোজী না সমযোজী, আয়নীয় যৌগ না সমযোজী যৌগ হবে সেটা আমরা কি করে দেখবো? যে একটা ধাতু এবং অধাতু থাকবে, তাহলে লিথিয়াম ধাতু, হাইড্রোজেন অধাতু, তাহলে এটা কি হবে? আয়নীয় যৌগ হবে। আয়নীয় যৌগ তাহলে দেখো লিথিয়াম হাইড্রাইড গঠনের কারণে কি হবে? ইলেকট্রন ডটটা কিভাবে গঠন করবে? লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 3, তাহলে 2 1 ইলেকট্রন বিন্যাস 2 1, তাহলে বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে, প্লাস হাইড্রোজেনের তো বাইরের কক্ষপথে একটাই ইলেকট্রন 1, তাহলে নিকটতম লিথিয়াম হাইড্রোজেন এদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কোনটা? হিলিয়াম। তাহলে এরা প্রত্যেকে লিথিয়াম এবং হাইড্রোজেন প্রত্যেকেই চাইবে তাদের বাইরের কক্ষপথে দুটো করে ইলেকট্রন থাকে, তাহলে লিথিয়াম তার বাইরের কক্ষপথে ইলেকট্রন বর্জন করে দিবে। হাইড্রোজেনটা একটু আলাদা করে চিহ্ন এভাবে দাও, তাহলে লিথিয়াম বাইরের কক্ষের ইলেকট্রনটি বর্জন করে দিল। হাইড্রোজেন ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে নিল। দিয়ে লিথিয়ামটা কি হয়ে গেল? প্লাস, আর হাইড্রোজেনটা কিন্তু তখন হয়ে গেল মাইনাস, যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে। আচ্ছা, দিয়ে এই দুটো তখন একটা প্লাস হলো আর একটা মাইনাস, এমন করে দাও। এটাই ভাবে দেখো, আর এটা এইখানে দিয়ে এবার তাহলে একটা প্লাস একটা মাইনাস স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা এই আয়ন দুটো যুক্ত হয়ে লিথিয়াম হাইড্রাইড যৌগ গঠন করবে। তাহলে লেখাটা অমনে লিখবে, কি লিখবে? যে লিথিয়ামের বাইরের কক্ষপথে যৌগ গঠন করলে লিথিয়াম তার বাইরের কক্ষপথে ইলেকট্রনটি বর্জন করে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এই যে বাইরের কক্ষপথে 2, হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করে। হাইড্রোজেন ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন হলো, তো এটাও হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করে, মাইনাস আয়ন গঠন করে, এবং এটা লিথিয়াম হচ্ছে প্লাস আয়ন গঠন করে। এই প্লাস এবং মাইনাস আয়ন অর্থাৎ দুই বিপরীত আয়ন, দুই বিপরীত তড়িৎযুক্ত আয়ন দুটি পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে লিথিয়াম হাইড্রাইড যৌগ গঠন করে। এরকম করে লিখবে, ঠিক আছে? যেমন করে সোডিয়ামের যৌগের গঠনটা একদম লিখে দিলাম, ঠিক অমন করে ওখানে লিথিয়াম এবং হাইড্রোজেনের জায়গায় সোডিয়ামের জায়গায় হাইড্রোজেন লিখবে, একটা ইলেকট্রন বর্জন করছে। আর এটা কি? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করছে, সুতরাং বাইরের কক্ষপথে তোমার কত? 2 এমন হবে। নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করে। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়ে Li প্লাস আয়ন গঠন করে। আচ্ছা, এটা কি লিখবো তাহলে? যৌগ গঠন কালে, চলো লিখেই দিলাম, যৌগ গঠন কালে লিথিয়াম পরমাণু তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটি বর্জন করে এরকম লিখবেন। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের, আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, এইখানে 2 লিখে দিও, কেন? হিলিয়ামের বাইরের কক্ষপথে ওই একটা কক্ষপথ এবং বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে, প্রাপ্ত হয়। তারপরে কি লিখবে? ওই বর্জিত ইলেকট্রন হাইড্রোজেন গ্রহণ করে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, এরকমই লিখবে, দিয়ে প্রাপ্ত হয় এবং হাইড্রোজেন মাইনাস আয়ন গঠন করে। এই দুই বিপরীত তড়িৎযুক্ত আয়ন লিথিয়াম প্লাস এবং হাইড্রোজেন মাইনাস পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে লিথিয়াম হাইড্রাইড যৌগ গঠন করে। এই কথাটা লাস্টে লিখে দেবে। আর একটা যৌগ ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা দেখাই, দেখো আয়নীয় যৌগের ইলেকট্রন ডট কিভাবে গঠন করবে এবং কিভাবে ব্যাখ্যা করবে। ম্যাগনেসিয়াম
ম্যাগনেসিয়ামের সঙ্গে আবার ক্লোরিনের বিক্রিয়া। তাহলে ম্যাগনেসিয়ামের দেখো ইলেকট্রন বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 12, তাহলে 2 8 2, তাহলে এটার বাইরের কক্ষপথে থাকে দুটো ইলেকট্রন। তাহলে ম্যাগনেসিয়াম এই দুটো ইলেকট্রন বর্জন করবে। এবং এর সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে, ক্লোরিনের, Cl। তাহলে ক্লোরিনের তো বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন আমরা জানি, তাহলে একটা ক্লোরিন তো আর এই দুটো ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, তাই না? করলে তো ওর একটা আবার বেশি হয়ে যাবে। তখন কি করে, ক্লোরিন দুটো, ম্যাগনেসিয়াম তাহলে দুটো ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে। তাহলে এদিকে একটা ক্লোরিন দিয়ে দাও, 7টা ইলেকট্রন। তাহলে দেখো 2 4 6 একটা 7টা হলো। ম্যাগনেসিয়াম কি করে, এই ইলেকট্রন দুটো বর্জন করে এবং ওই বর্জিত ইলেকট্রন এই ক্লোরিন একটা গ্রহণ করে এবং এই ক্লোরিন একটা গ্রহণ করছে, ঠিক আছে? তাহলে কি হলো, ম্যাগনেসিয়াম কটা ইলেকট্রন বর্জন করলো, দুটো ইলেকট্রন বর্জন করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গন, হ্যাঁ আর্গনের ম্যাগনেসিয়াম নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এই যে 2 8 দুটো ইলেকট্রন যদি বর্জন করে তাহলে 2 8 হলো, 2 8 হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে ম্যাগনেসিয়াম নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে এবং তাহলে Mg কি হলো, +2 হয়ে গেল, দুটো ইলেকট্রন যেহেতু বর্জন করেছে। আর ক্লোরিন দুটো ক্লোরিন পরমাণু, এই যে এখানে একটা এখানে একটা, তাহলে দুটো ক্লোরিন পরমাণু কি হলো, মাইনাস হলো। দিয়ে এই দুটো দেখো একটা ধনাত্মক আধান যুক্ত, এখন একটা ঋণাত্মক আধান যুক্ত, এই দুই আয়ন পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 অণু গঠন করে। লেখাটা অমনি করেই লিখবে যে যৌগ গঠন করলে কালে ম্যাগনেসিয়াম পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন দুটি বর্জন করে। এই বর্জিত ইলেকট্রন দুটি বর্জন করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস ব্র্যাকেটে 2 8 লিখে দিবে, প্রাপ্ত হয়ে Mg+ আয়ন গঠন করে। ওই বর্জিত ইলেকট্রন দুটি ক্লোরিন পরমাণু গ্রহণ করে 2Cl- আয়ন গঠন করে এবং হচ্ছে নিকটতম ইলেকট্রন বিন্যাস আর্গনের লাভ করে, কি বলে তোমার, আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে 2 8 8। প্রথমে তো 7 ছিল, ইলেকট্রন গ্রহণ করার পরে 8 হবে, এইটা হলো 2 8 এবার, আর এটা হয়ে গেল 2 8 8। দেখে নাও ভালো করে এবং লেখাটা লিখে নেবে। এবার এই যে আমরা আয়নীয় যৌগ পড়লাম, আয়নীয় যৌগের কিছু ধর্ম আয়নীয় যৌগের পড়ে না। আয়নীয় যৌগের ধর্ম কি দেখো, আয়নীয় যে যৌগগুলো গঠন হচ্ছে এদের মধ্যে কোন বল কাজ করে, স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে এবং এটা খুব শক্তিশালী বল। সেই জন্য সাধারণত আয়নীয় যৌগগুলির নাম্বার 1 ভৌত ধর্মগুলো বলি, আয়নীয় যৌগগুলির তোমার স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এগুলো কিন্তু খুব বেশি এবং যৌগগুলি উদ্বায়ী নয়। তারপরে আয়নীয় যৌগগুলি সাধারণ উষ্ণতায় সাধারণত কঠিন হয়। তারপরে আয়নীয় যৌগগুলি ধ্রুবীয় দ্রাবক কোনগুলো, যেমন জল ধ্রুবীয় দ্রাবক। তাহলে আয়নীয় যৌগগুলি কি বললাম, সাধারণত কঠিন হয় এবং হচ্ছে এরা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। ধ্রুবীয় দ্রাবক কোনগুলো, ধ্রুবীয় দ্রাবক হচ্ছে যেমন ধরো জল, এই জলের একটা বৈশিষ্ট্য কি আছে, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড বললাম, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, তো এটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বল। এবং জলের একটা বিশেষ ধর্ম আছে, জল এই সোডিয়াম ক্লোরাইডের এই যে বন্ধন শক্তি, এই বন্ধন শক্তিটাকে দুর্বল করে দিয়ে তখন এইটা ভেঙে দেয়, যার ফলে সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হতে পারে। তাহলে আয়নীয় যৌগগুলো জলে দ্রবীভূত হতে পারে, কিন্তু মানে ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হতে পারে, কিন্তু হচ্ছে যেগুলো অধ্রুবীয় দ্রাবক, যেমন বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড CCl4 এগুলোতে দ্রবীভূত হতে পারে না। তাহলে অধ্রুবীয় দ্রাবক কোন কি আছে, কার্বন ডাইসালফাইড, তারপরে কার্বন টেট্রাক্লোরাইড, বেনজিন, এগুলো হচ্ছে অধ্রুবীয় দ্রাবক। এতে
আয়নীয় যৌগগুলো দ্রবীভূত হতে পারে না, কিন্তু ধ্রুবীয় দ্রাবক যেমন জলে আয়নীয় যৌগগুলি দ্রবীভূত হতে পারে। এরপর আয়নীয় যৌগের একটা খুব ইম্পর্টেন্ট ধর্ম হচ্ছে যে আয়নীয় যৌগগুলো সাধারণত কি থাকে, কঠিন অবস্থায় থাকে। তো এরা কঠিন অবস্থায় তড়িৎ প্রবাহিত করতে পারে না, কিন্তু গলিত অবস্থায় বা জলের দ্রবীভূত অবস্থায় আয়নীয় যৌগগুলো তড়িৎ প্রবাহিত করতে পারে। এদের রাসায়নিক বিক্রিয়ার হার খুব দ্রুত হয়। এই হচ্ছে আয়নীয় যৌগের ধর্ম। আর একটা ধর্ম দেখো, কোনো মৌলে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হওয়ার ঘটনাকে জারণ বলে। যেমন ধরো Na সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে Na+ উৎপন্ন হলো। তো তাহলে এই যে ইলেকট্রন বর্জন করে Na+ উৎপন্ন হলো, এই ঘটনাটাকে আমরা বলবো জারণ ক্রিয়া। আর তার মানে ইলেকট্রন বর্জনের ঘটনা হলো জারণ ক্রিয়া, আর যেখানে জারণ ক্রিয়া হবে সেখানে বিজারণ হবে। আবার দেখো ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে কি হলো, Cl- হলো। আর এটা ইলেকট্রন গ্রহণের যে প্রক্রিয়া সেটা হলো বিজারণ প্রক্রিয়া, এটা বিজারণ প্রক্রিয়া। তাহলে দেখো আয়নীয় যৌগ গঠন হওয়ার সময় যখন আয়নীয় যৌগ গঠন হচ্ছে, তাহলে সেখানে কিন্তু কি হচ্ছে, তোমার জারণ ক্রিয়া বিজারণ প্রক্রিয়া হচ্ছে। সেই জন্য আয়নীয় যৌগ গঠন প্রক্রিয়াটাকে, এটাকে তোমার জারণ বিজারণ প্রক্রিয়াও কিন্তু বলা যাবে। এটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট, যে ঘটনাটা মনে রেখো। হ্যাঁ, যে আয়নীয় যৌগ গঠন ক্রিয়াকে আমরা জারণ বিজারণ প্রক্রিয়াও কিন্তু বলতে পারি। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা সমযোজী বন্ধনটা আলোচনা করে দেবো।